আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। এবারে বিস্তারিত সংবাদ। মেয়াদোত্তীর্ণ ব্রিজ, নষ্ট স্লিপার, নাট বল্টু আর ক্লিপ চুরি হয়ে যাওয়ায় অনেকটাই ঝুঁকির মধ্যে আছে সিলেট আখাউড়া রেলপথ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তার রক্ষা না করায় ক্ষুব্ধ যাত্রীরা। সিলেট প্রতিনিধি রাজ্জাক রুনুর রিপোর্ট জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। রেলওয়ের পূর্ব অঞ্চলীয় জোনের তথ্যমতে সিলেট আখাউড়া রেলপথে পারাবত, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, উপবন ও কাকলি এক্সপ্রেসে প্রতিদিন 12 থেকে 15,000 যাত্রী সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রামে যাওয়া আসা করেন। রেলওয়ে প্রকৌশল বিভাগের মতে নির্মাণের 50 থেকে 55 বছর পরই সেতুর মেয়াদ শেষ হলেও এ রুটের 90% সেতুর বয়সই 70 থেকে 100 বছর। সিলেট আখাউড়া সেকশনে এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে 13টি। রেলওয়ের ভাষায় যাকে বলা হয় ডেড স্পট। ফলে ঝুঁকির মধ্য দিয়েই এ রুটের যাত্রীদের যাতায়াত করতে হয়। 2 দিন পর দেখা যায় যে রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়। পারাবত এক্সপ্রেস 2 ঘন্টা লেট করছে। এরকম ঘটনা প্রতি 2-3 দিন পরই হচ্ছে। আমাদের দেশে তো রেলের অবস্থা খুবই খারাপ। দুর্ঘটনা কিংবা নিজেদের উদাসীনতা নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ স্থানীয় কর্তৃপক্ষ। রেল রাস্তা তো আপনার কাজকর্ম এটা চলমান, বরাবরই এগুলা চলমান থাকে। যাত্রীর অবস্থার সিলেটের আমাদের যে নির্ধারিত কোটা, ওই নির্ধারিত কোটা অনুযায়ী আমাদের ফিল আপ হয়ে যাইতেছে। যাত্রীদের দাবি রেলপথের উন্নয়ন এবং দীর্ঘদিনের কোচগুলোর পরিবর্তে নতুন কোচ সংযোজন করা গেলে এ রুটে যাত্রী সংখ্যা যেমন বাড়বে তেমনি সরকার পাবে বেশি রাজস্ব। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না শরীয়তপুরের কীর্তিনাশা নদীর উপর নির্মিত ব্রিজটির। এতে 4টি ইউনিয়নের হাজারো মানুষ ব্রিজটি ব্যবহার করতে না পারায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ফলে 150 বছরেরও বেশি ঐতিহ্যবাহী ভোজেশ্বর বন্দরেও দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। তবে সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘবে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম হোসাইনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দর সংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর 2015-16 অর্থ বছরে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। 2018 সালে জুনে ব্রিজটি নির্মাণ শেষ হলেও সম্পন্ন হয়নি সংযোগ সড়কের কাজ। এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়কের অভাবে ব্রিজটি চালু না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে রোগী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে। এছাড়া যাতায়াত সহজ না হওয়ায় ব্যবসায়িক কাজে আর্থিক ক্ষতির কথাও জানান তারা। ভালো একটা রাস্তার কাইটা খাল বানাইছে, বর্ষাকালে অনেক সমস্যা মনে করেন যাতায়াতের জন্য। মালকের বর মাল ঘুরিয়া আমাদের যাইয়া মাছ আমরা নিয়ে কাজ করতে পারছি। যখন রাস্তা কাজ কাটতেছে পানি বাড়িতে থাকে, এই যে পোলাপান পানির ভিতর নামিয়া যায়। এই ব্রিজ যদি অতি সত্বর না হয় তা আমাদের ভোজেশ্বরের বাজার ধ্বংস হয়ে যাবে। এদিকে সকল সীমাবদ্ধতা কাটিয়ে আগামী এপ্রিলের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব হবে বলে জানালেন শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। মূলত আমাদের কোভিড-19 এবং বন্যা 2020-এর ফলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্যানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে, শীঘ্রই আমাদের স্থাপন কাজ শেষ হবে। সড়কটি দ্রুত নির্মাণ হলে লাখো মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। মৌসুমী রহমান, আরটিভি। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নদীর তীর বা বাঁধ সংরক্ষণে স্থায়ী এবং টেকসই প্রকল্প হাতে নিয়েছে সরকার। শুধু তাই নয়, বর্ষা শুরুর আগে এ ধরনের উন্নয়নমূলক কাজ শেষ করা হচ্ছে। দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। চাঁদপুর শহরে মেঘনা পাড়ে 3.5 কিলোমিটার নদীর তীর সংরক্ষণে 420 কোটি টাকার প্রকল্পের কাজ আগামী বর্ষার আগেই সম্পন্ন হবে বলেও জানান উপমন্ত্রী। চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আমরা 5-10 বছরের জন্য প্রকল্প করতে চাই না, এখন আমরা অন্তত একটা প্রকল্প যেন 50 বছর হয়। এই 420 কোটি টাকার চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প যেটা পুনর্নির্মাণ, সেটাকে আগামী বর্ষার আগেই আমরা সকল প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করব। কুষ্টিয়ায় ভিজিডি কার্ডের সরকারি চাল আত্মসাতের দায়ে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছেন
আদালত। দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির হলে বিচারক এনামুল হক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, চেয়ারম্যান জামিরুল স্থানীয় রিফায়েতপুর গ্রামের বাসিন্দা রুবিনা খাতুনের নামে একটি ভিজিটিং কার্ড তৈরি করেন। ওই নারীকে না জানিয়ে চেয়ারম্যান তার ভিজিটিং কার্ডের বিপরীতে বরাদ্দ দিয়ে প্রতি মাসে 30 কেজি চাল আত্মসাৎ করে আসছিল। বিষয়টি টের পেয়ে ওই নারী চেয়ারম্যানকে আসামি করে মামলা দায়ের করেন। কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সব সময় সরকার মাঠে থাকবে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার যদি বাজারে থাকে তাহলে মিল মালিক, আড়তদার ও ফড়িয়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান কিনতে পারবেন না। দুপুরে তিনি নওগাঁ নিয়ামতপুর উপজেলায় 4,500 কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, আড়তদার ও মিল মালিকরা যদি বাজারে কম দামে ধান কেনেন তাহলে সরাসরি সরকারকে ধান দিয়ে ন্যায্য মূল্য পাবেন কৃষকরা। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাগেরহাটের ফকিরহাটে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে 5 শতাধিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা কৃষি অফিসার নাসরুল মিল্লাত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষি পুনর্বাসন এবং রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 550 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, টমেটো ও মরিচের বীজ সহ 8,800 কেজি সার বিতরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে 536 টন স্ক্র্যাপের চালানে চট্টগ্রাম বন্দরে এসেছে 115 টন কনক্রিট ব্লক। এ চালানের মাধ্যমে 1,45 লাখ টাকা পাচারের প্রচেষ্টা নাকি রফতানিকারক বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা, সেটি খতিয়ে দেখতে 20টি কন্টেইনার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রাম কাস্টমসের AIR শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, কুমিল্লা বুড়িচংয়ের সাকুরা স্টিল লিমিটেডের নামে 536 টন স্ক্র্যাপ আমদানির জন্য আমদানি ঋণপত্র খোলা হয়। গত 21 এপ্রিল 20টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আসে। শিল্পের কাঁচামাল হওয়ায় দ্রুত খালাসের লক্ষ্যে কন্টেইনারগুলো বেসরকারি ডিপোতে পাঠানো হয়। পরে এসব কন্টেইনার পরীক্ষা করে স্বল্প মূল্যের 115 টন কনক্রিট ব্লক পাওয়া যায়। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকা থেকে নকল জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিত চক্রটি। দুপুরে র্যাব 7-এর কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে আরেফিন নগরের একটি বাড়িতে অভিযান চালানো তারা। এ সময় আব্দুর রহিম, আজিজুল করিম ও সেলিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে 3টি নকল NID কার্ড, নকল 5টি নিকাহনামা, 5টি জন্ম সনদ এবং নকল প্রত্যয়নপত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নকল জাতীয় পরিচয়পত্র তৈরির কথা স্বীকার করেছেন। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। গাজীপুরে ট্রাক চাপায় এক অটোরিকশা চালক ও রিকশার এক যাত্রী নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের ইসলামপুর নাওজোর সড়কের মাথায় এ দুর্ঘটনাটি ঘটে। নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যান ও CNG অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 5 জন। দুপুরে চুয়াডাঙ্গার দর্শনার সুইপার কলোনির সামনে ট্রাকের ধাক্কায় ইনিয়া নামের এক নারী নিহত হয়েছেন। সাতক্ষীরার কলারোয়ায় নৃশংসভাবে ভাই ভাবি সহ 4 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট ভাই রাহানুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। দুপুরে রাজধানীর মালিবাগ সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ব্যবহারের প্রতিশোধ নিতেই পরিবারের 4 জনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন তিনি। অনুসন্ধানে হত্যায় ব্যবহৃত চাপাতি পাশের পুকুর থেকে উদ্ধার করে তদন্তকারী দল। রাহানুর দীর্ঘদিন মাদক সেবন করে আসছিলেন বলে জানানো হয়। এরই মধ্যে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নড়াইলে মাস্ক ব্যবহার না করায় 29 জনকে মোট 14,400 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা ছাড়াও 10 জনকে আটক করা হয়। নো মাস্ক নো সার্ভিস স্লোগানকে সামনে রেখে জামালপুরের সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ফৌজদারি মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হিলিতে সংক্রমণ রোধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত 20 জন সাংবাদিককে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে নেত্রকোনা জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীতে সপ্তাহব্যাপী ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। কুমিল্লা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাসির খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে বুড়িচং উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসির খানের বিরুদ্ধে যানবাহনে চাঁদাবাজি যে অপপ্রচার চালানো হচ্ছে তা ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করা হয়। রাজনৈতিক ও পরিবহন মালিক শ্রমিক নেতারা এতে উপস্থিত ছিলেন। ভাতা বাড়ানোর দাবিতে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন। দুপুরে জেলা শহরের পৌর উদ্যানে এই সমাবেশ করেন তারা। বীর প্রতীক ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে টাঙ্গাইলের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, আলহাজ সানোয়ার হোসেন ও তানভীর হাসান ছোটমনির সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় মাসিক ভাতা সরকারি প্রধান পদ পর্যায়ের বেতন অনুযায়ী দেওয়ার দাবি করেন মুক্তিযোদ্ধারা। শীতের তীব্রতা বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে। কুড়িগ্রামে গেল 3 দিন ধরে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। কুয়াশার সঙ্গে বইছে কনকনে বাতাস। শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের। সকালে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতায় বেড়েছে দুর্ভোগ। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান স্থানীয় আবহাওয়া অফিস। প্রতিবছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে দেশ থেকে, অথচ এইসব অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংক ও পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা নিলে এ টাকা ফেরত আনা সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী বললেন, বিদেশি ব্যাংক ও দূতাবাস সঠিক তথ্য না দেওয়ায় ব্যবস্থা নেওয়া অনেক কঠিন। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। দেশে ঋণ খেলাপিদের কাছে আটকে আছে 1,16,000 কোটি টাকা। এবছর জানুয়ারিতে জাতীয় সংসদকে এ তথ্য জানান অর্থমন্ত্রী। খেলাপি প্রতিষ্ঠান সহ 300 ব্যবসায়ী তালিকাও প্রকাশ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। দেশে ঋণ শোধ না করে ট্যাক্স ফাঁকি দিলেও এসব ব্যবসায়ীরা বিদেশে টাকা পাচার করছেন, বিনিয়োগ করে বিদেশে নাগরিকত্বও নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর প্রতিবেদন অনুযায়ী ব্যবসার নামে বাংলাদেশ থেকে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়, যা বাংলাদেশি মুদ্রায় 64,000 কোটি টাকা। সম্প্রতি বিষয়টিকে আমলে নিয়ে অর্থ পাচার রোধে বিদেশি নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। টাকা পাচার হয়ে গেলে টাকা আনাটা কিন্তু এত সোজা না। কিছু আইনি প্রক্রিয়া আছে, তবে টাকা আনা সম্ভব। একটু আইনি প্রক্রিয়া আছে। MLAR এর মাধ্যমে তথ্যপত্র চাওয়া যায় বিদেশের কাছে, এবং বিদেশেও সেই তথ্যপত্র আমাদের দিতে বাধ্য। সেই তথ্যপত্র যদি সঠিকভাবে পাওয়া যায়, অবশ্যই টাকা ফেরত আনার জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। অর্থনীতিবিদ সালেউদ্দিন আহমেদ বললেন, বাণিজ্যের আড়ালে টাকা পাচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। এখানে কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটা বড় ভূমিকা আছে বাংলাদেশ ব্যাংকের, এবং তথ্য নেওয়ার পরে কিন্তু সবচেয়ে বড় সেগুলো পদক্ষেপগুলো নেওয়া, তাদের ব্যাপারে বিস্তারিত তদন্ত করে এবং যত দ্রুত সম্ভব তাদের যে অ্যাসেটটা যেখানে ওখানে সম্পদ অ্যাকোয়ার করে সেই ব্যাপারে ওটাকে ফ্রিজ করার ব্যাপারে, ওটাকে বাজেয়াপ্ত করার ব্যাপারে কি পদক্ষেপ নেবে, কিন্তু সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে এসব বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইলিগালি যদি নিয়ে যান তাহলে আমাদের আইনের আওতায় আনা আমরা সম্ভব হবে। সুইজারল্যান্ডের কথাই বলি, তারা কে ব্যাংকে টাকা রাখে সেই তথ্য আমাদের দেয় না। এমনি বড় বড় বলে ট্রান্সপারেন্সি হমুক টমুক, কিন্তু আমরা যদি বলি যে তোমার ব্যাংকে কার কার টাকা আছে আমাদের দাও, আমাদের দেশের নাগরিক যারা, ওইটা শেয়ার করে না। এটা খুব ডিফিকাল্ট আপনার। অর্থ পাচারের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ 50টি দেশকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের অনুরোধ করেছে দুদক।
আতিকা রহমান, RTV, ঢাকা। মশা খায় রক্ত আর ওষুধ খায় চোরে। সিটি কর্পোরেশনের ওষুধ চুরি করে বিক্রি করায় গত বছর ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চমকে ওঠার মতো এমন তথ্য ফাঁস করলেন দক্ষিণের কাউন্সিলর ফরিদউদ্দিন রতন। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন সাবেক মেয়র সাইদ খোকন। দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, চুরি সহ নানা অপকর্মের দায়ে এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। করোনার মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিকের শেষ পর্ব। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মশা নিধনের এমন কার্যক্রম মাঝে মাঝে চোখে পড়ে, আর শহরতলিতে ঠিকমতো ঔষধ না ছিটানোর অভিযোগ পুরনো। তবে ওষুধ ছিটানো হোক আর না হোক, মশার উপদ্রব কমে না। এমন পরিস্থিতিতে ঔষধের কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ঔষধের মান নিয়ে অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। বিগত দিনে অতিরিক্ত পানি মিশিয়ে ওষুধ ছিটানোয় তা কোনো কাজে আসতো না বলে স্বীকার করেন দক্ষিণ সিটির 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন রতন। খোলা বাজারে মশার ঔষধ বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন সাবেক মেয়র সাইদ খোকন ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। এই ওষুধ আগে কালোবাজারিতে বিক্রি হতো, বিভিন্ন ওই আপনার অ্যারোসল কোম্পানি এবং ওই যে কয়েল কোম্পানিতে বিক্রি হতো। এরা এই ওষুধ কিনে নিয়ে নগর ভবনের ওষুধের সাথে পানি মিশিয়ে দিত। ওষুধ কাজ করে নাই কেন? কাজ করে না এই জন্য যে আগের ওষুধে ভেজাল হতো। আগের মেয়রের সময় আমার বোর্ড মিটিংয়ে বক্তব্য আছে, আমি বোর্ড মিটিংয়ে বারবার বলছি যে ওষুধ নবাবপুরে বিক্রি হয় বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করার জন্য, এবং এটার জন্য একটা কমিটি করছিল, সেই কমিটিতে আমাকে রাখা হয়নি। এই বিষয়ে সাবেক মেয়র সাইদ খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এরকম কোনো কিছু জানা নেই, এখন বর্তমানে সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন আছে, এদিকে দক্ষিণ সিটির মুখপাত্র জানান, ঔষধ চুরি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকজন কর্মকর্তাকে এরই মধ্যে অপসারণ করা হয়েছে। এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট একজনের চাকরি চেক করা হলো ওনাকে কর্পোরেশন থেকে। তার মূল কারণ ছিল তার সাথে যে পরিমাণ কীটনাশক ছিল সে কীটনাশকগুলো তার জন্য বরাদ্দকৃত জায়গায় না ছিটিয়ে একটা অংশ ছিটানোর পর সে কিন্তু ড্রেনে ফেলে দেয়। উত্তর সিটির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ঔষধ চুরি ঠেকাতে তারা তৎপর রয়েছেন। আমাদের মশককর্মীরা জানে যে কোনো সময় যে কোনো একজন অফিসার এখানে চলে আসতে পারে। নজরদারির জন্যে আমি বলবো যে আমাদের এলাকায়, আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনে এই ব্যাপারটা অত্যন্ত কম। নাগরিক সেবা নিশ্চিতে নগর কর্তৃপক্ষকে আরো মনোযোগী হওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এ দিচ্ছে, ও পাচ্ছে না, এর একমাত্র কারণ এদের মধ্যে সংযোগ নাই। নিয়মিত পর্যবেক্ষণ রিপোর্টিং এর মধ্যে দিয়ে কাজটা করা উচিত। করোনা সংকটের সাথে সাথে ডেঙ্গু সংকটও যদি আমাদের সামনে হাজির হয়, তাহলে সেটি ম্যানেজ করা খুবই কঠিন হবে। আবারও করোনা সংক্রমণ বাড়তে থাকায় এখনই ডেঙ্গুর লাগাম টানতে না পারলে বড় মাসুল দিতে হতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলার সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।